হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সেলিং টু বাইজেন্টিয়াম এবং বাইজেন্টিয়াম কবিতাটা বাই ডব্লিউ.বি. ইটস। কল্পনার এক অসাধারণ জগৎ যেখানে মৃত্যু নেই, বার্ধক্য নেই, কেবল চিরন্তন শিল্প ও জ্ঞানের উপস্থিতি। আজ আমরা কথা বলবো বিখ্যাত আইরিশ কবি উইলিয়াম বাটলার ইটসের দুটো ক্লাসিক কবিতা সেলিং টু বাইজেন্টিয়াম এবং বাইজেন্টিয়াম নিয়ে। So, let's begin. উইলিয়াম বাটলার ইটস ছিলেন আয়ারল্যান্ডের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি। তিনি রোম্যান্টিক কল্পনা, পৌরাণিক উপাদান ও দার্শনিক চিন্তাকে তার কবিতায় নিপুণভাবে ব্যবহার করতেন। সেলিং টু বাইজেন্টিয়াম এবং বাইজেন্টিয়াম তার প্রতীকী কবিতা, যেখানে বাইজেন্টিয়ান সভ্যতাকে এক চিরস্থায়ী জ্ঞান ও শিল্পের কেন্দ্র হিসেবে কল্পনা করা হয়েছে। ইটসের জন্ম 1865 সালে আয়ারল্যান্ডে হয়। ছোটবেলা থেকেই তিনি কবিতা, নাটক, আধ্যাত্মিক বিষয়ে গভীর আগ্রহী ছিলেন। ইটসের কবিতার অন্যতম বৈশিষ্ট্য হল রহস্যবাদ, পৌরাণিক চিত্রকল্প ও দার্শনিক চিন্তাধারা। তার লেখায় আইরিশ পুরাণ, পূর্ববর্তী রেনেসাঁ যুগের আদর্শ, আত্মার অনন্ত যাত্রা এবং শিল্পের মহিমার কথা উঠে আসে। 1923 সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। তার কবিতায় বিশেষভাবে লক্ষ্য করা যায় বার্ধক্য, জীবন মৃত্যু এবং আত্মার অমরত্ব নিয়ে গভীর চিন্তা। বাইজেন্টিয়ামের মতো প্রতীকী শহর তার কল্পনায় এসেছে, যেখানে কেবল দেহ নয় বরং আত্মা ও শিল্প চিরস্থায়ী। ইটস বিশ্বাস করতেন একমাত্র শিল্পের মাধ্যমেই মানুষ মৃত্যুকে অতিক্রম করে অমর হতে পারে। 1928 সালে প্রকাশিত ইটসের বিখ্যাত কবিতা সেলিং টু বাইজেন্টিয়াম একটি রূপক কবিতা। এখানে তিনি শারীরিক বার্ধক্য ও মানব জীবনের নশ্বরতার বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেন। এই কবিতায় কবি এক বৃদ্ধ মানুষের দৃষ্টিভঙ্গিকে পৃথিবীকে দেখিয়েছেন। তিনি মনে করেন এই জগৎ শুধু যুবকদের জন্য, যেখানে বৃদ্ধদের জন্য কোনো স্থান নেই। তাই তিনি এক চিরন্তন জ্ঞানের সন্ধানে বাইজেন্টিয়ামের দিকে যাত্রা করতে চান। কবিতার শুরুতেই কবি বলেন, দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড মেন, অর্থাৎ এই পৃথিবী শুধু যুবকদের জন্য, প্রকৃতির নিয়মে যেখানে শুধু যৌবনের উচ্ছ্বাস আর শারীরিক সৌন্দর্যকেই মূল্য দেওয়া হয়। বৃদ্ধদের জন্য এখানে কোনো জায়গা নেই, কারণ তার শারীরিকভাবে দুর্বল ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বৃদ্ধ হওয়া মানে কি জীবন শেষ? ইটস উত্তর দেন, না, আমাদের শারীরিক দেহ নশ্বর, কিন্তু আমাদের আত্মা কিন্তু চিরন্তন। তাই তিনি বাইজেন্টিয়ামের দিকে যাত্রা করেন, যেখানে আত্মা শিল্পের মাধ্যমে অমর হয়ে উঠতে পারে। দ্বিতীয় কবিতা বাইজেন্টিয়াম প্রকাশিত হয় 1930 সালে। এটি সেলিং টু বাইজেন্টিয়ামের এক ধারাবাহিক কবিতা, যেখানে ইটস তার কল্পনা বাইজেন্টিয়ামে পৌঁছে যান। এখানে মানুষ কেবল মাংসমজ্জার দেহ নয়, বরং তারা আত্মার অনন্ত জ্ঞান ও আলোতে পরিণত হয়েছে। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা কবি নিজের শারীরিক বার্ধক্যের কথা তুলে ধরেন। An aged man is but a paltry thing, a tattered coat upon a stick. তিনি নিজেকে বৃদ্ধ, অথর্ব মনে করেন, কিন্তু কি শুধুই এই? না, আত্মার শান্তি রয়েছে। তাই তিনি বাইজেন্টিয়ামের দিকে যাত্রা করতে চান, এক চিরস্থায়ী জ্ঞানের শহরে যেখানে দেহ নয়, আত্মাই আসল। ইন দ্য থার্ড অ্যান্ড দ্য ফোর্থ স্ট্যান্জা দ্য পোয়েট সেজ যে বাইজেন্টিয়ামে পৌঁছানোর পর কবি চান তিনি যেন মানুষের মাংসের দেহ থেকে মুক্তি পেয়ে এক চিরস্থায়ী সোনার শিল্পকর্ম হয়ে যান। Once out of nature, I shall never take my bodily form from any natural thing, but such a form as Grecian goldsmiths make. অর্থাৎ কবি চান তিনি যেন বাইজেন্টিয়ামের শিল্পকর্মের শিল্পীদের তৈরি এক সোনার পাখিতে পরিণত হন, যে চিরকাল গান গেয়ে যাবে। 1930 সালে প্রকাশিত বাইজেন্টিয়াম কবিতাটি সেলিং টু বাইজেন্টিয়ামের ধারাবাহিকতা। এখানে ইটস একেবারে বাইজেন্টিয়ামের অভ্যন্তরে প্রবেশ করেন এবং এই শহরের আধ্যাত্মিক রূপটি বিশদভাবে বর্ণনা করেন। In the first stanza of this poem, the poet says,
তিনি এক জাদুকরী শহরের চিত্র আঁকেন। A starlit or a moonlit dome disdains all that man is, all mere complexities. এখানে সবকিছু চিরস্থায়ী, আকাশে জ্বলজ্বল করছে তারা, এবং এই শহরে মানুষ তার শুধুই মাংসর দেহ নয়, তারা আত্মা ও আলোতে পরিণত হয়েছে। In the second and the third stanza, ইটস এখানে বলে যে ইটস এখানে এক জীবিত মৃতদেহের কথা বলেন, যে পাপ ও মাংসের বাসনা থেকে মুক্তি পেয়ে বিশুদ্ধ আত্মায় পরিণত হয়েছে। এখানে আগুনের প্রতীক এসেছে, যা শুদ্ধি ও পুনর্জন্মের প্রতীক। ফোর্থ অ্যান্ড দ্য ফিফথ স্ট্যান্জাতে কবি বলে যে এখানে এক স্বর্ণ পাখির কথা বলেন, যে বাইজেন্টিয়ামের সম্রাটের প্রাসাদে বসে চিরকাল গান গায়। মিরাকেল, বার্ড অর গোল্ডেন হ্যান্ডিওয়ার্ক, মোর মিরাকেল দ্যান বার্ড অর হ্যান্ডিওয়ার্ক। এই স্বর্ণ পাখি হচ্ছে কল্পনার বাইজেন্টিয়ামের প্রতীক, যেখানে শিল্প ও আত্মার অমর হয়ে যায়। দুটি কবিতার মূল ভাবনাই হলো সময় সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। ইটস বোঝাতে চান দেহ ফুরিয়ে গেলেও আত্মা ও শিল্প চিরকাল বেঁচে থাকে। আধুনিক যুগে এই কবিতাগুলো আমাদের শেখায় কেবল ভোগবিলাস নয়, জ্ঞান ও শিল্পকেও গুরুত্ব দেওয়া উচিত। এই কবিতার এক্সপ্লোর করে কিছু ডিপ থিম। ফার্স্ট, দ্য ডিজায়ার টু ওভারকাম এজিং অ্যান্ড ডেথ। সেকেন্ড ইজ দ্য ইমর্টালিটি অফ আর্ট, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য লিবারেশন অফ দ্য সোল। ফার্স্টের পয়েন্টটাতে ইটস দেখান যে শারীরিক সৌন্দর্য ও যৌবন ক্ষণস্থায়ী, কিন্তু শিল্প ও জ্ঞান কিন্তু চিরন্তন। ইন দ্য সেকেন্ড পয়েন্ট, ইটস এখানে বলেন যে বাইজেন্টিয়াম এক কল্পনার শহর, যেখানে শিল্পের মাধ্যমেই মানুষ অনন্ত হতে পারে। অ্যান্ড ইন দ্য থার্ড পয়েন্ট, লিবারেশন অফ দ্য সোল, এতে ইটস বলে যে দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর হতে পারে যদি তা উচ্চতর শিল্প ও জ্ঞানের মধ্যে লীন হয়। এই কবিতাগুলো শুধুমাত্র ইটসের আত্মজৈবনিক দার্শনিক ভাবনা নয়, বরং মানব সভ্যতার এক গভীর অনুসন্ধান। উইলিয়াম বাটলার ইটস তার কাব্যে এক অনন্য দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার সেলিং টু বাইজেন্টিয়াম শুধু কবিতা নয়, বরং মানুষের আত্মার মুক্তির এক রূপক চিত্র। ইটস তার কাব্যে জীবন, বার্ধক্য, আত্মা ও শিল্পের যে দার্শনিক বিশ্লেষণ করেছেন তা সত্যি অসাধারণ। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দিস টু পোয়েমস অ্যাকচুয়ালি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।